Hey, the future leaders of the country, all you are supposed to be going well by the immeasurable grace of the Almighty Allah. I am here again going to tell you about some important changes that will help you to make a good marks in the examination. Suppose here I will show you some changes, actually changing sentence. তার মানে আমি তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জিং সেন্টেন্স দেখাচ্ছি যেইগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং আসার মতো এগুলো। তো এগুলোকে কীভাবে নেগেটিভ করতে হবে, আমি ফার্স্টলি এখানে 5টি সেন্টেন্স লিখেছি। 5টি সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করা যায় সেগুলো আমরা একটু দেখব। তো ফার্স্টলি যেটা আছে অ্যাজ সুন অ্যাজ, তোমরা এর প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে চেঞ্জিং সেন্টেন্সের সেই ক্লাসগুলোতে তোমরা নিয়মগুলো দেখেছো, অনেক নিয়ম অনেক স্যারেরাই করিয়েছে। তো আমি তাই কোনো নিয়মে যাচ্ছি না, জাস্ট শুধু প্র্যাকটিক্যাল প্র্যাকটিস যাচ্ছি, যেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আশা করি ওই নিয়মগুলো প্রয়োজনে আবার দেখে নিবে। এখন যেটা হচ্ছে সেটার প্রয়োগটা তোমরা এখন খেয়াল করো। অ্যাজ সোন অ্যাজ, আমরা যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ সোন অ্যাজ পেয়ে থাকি তাহলে অ্যাজ সোন অ্যাজটা উঠিয়ে আমরা এটার পরিবর্তে নেগেটিভ করার জন্য নো সোনার হ্যাড ইউজ করব। নো সোনার হ্যাড, এখানে একটু প্রয়োজন বলে রাখা, অ্যাজ সোন অ্যাজ মানে কি আর নো সোনার হ্যাড মানে কি। অ্যাজ সোন অ্যাজ মানে হচ্ছে এই মাত্র, অর্থাৎ এখানে as soon as I reached there it started raining, অর্থাৎ যেই মাত্র আমি সেখানে পৌঁছালাম বৃষ্টি শুরু হলো। নো সোনার হেডের মানে কি, নো সোনার হেড হচ্ছে কোনো কাজ করতে না করতে, মানে আমি সেখানে পৌঁছাইতে না পৌঁছাতে, তাহলে আমি কিভাবে লিখব নো সোনার হ্যাড, এরপরে সাবজেক্ট লিখব আই রিচড। No sooner had I reached there বিষয়টা খেয়াল করতে হবে। নো সোনার হ্যাড বসালেই হবে এমন নয়, নো সোনার হ্যাডের জন্য এখানে দেন বসাতে হয়। যেখানে কমা সেখানে কমার পরিবর্তে তোমাকে দেন ইউজ করতে হবে। দেন ইট স্টার্টেড raining, দেখো আমরা এটুকু ঠিকই রেখেছি, বাট এখানে দেন বসেছি কমার পরিবর্তে। আর এই ক্ষেত্রে যে কাজটা হয়েছে নো সোনার হ্যাডের পরে সাধারণত হ্যাভিং ভার্ব, যেটা টু হ্যাভ ভার্ব, যেটা হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এই ভার্বগুলোর পরে সাধারণত মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যদিও এটা আর এটা একই রকম দেখতে, তাই কোনটা পাস্ট পার্টিসিপল কোনটা পাস্ট ফর্ম বোঝা যাচ্ছে না, কিন্তু যেহেতু এখানে হ্যাড আছে তাই এটা হবে কি B3, এটাকে আমরা কি ধরবো B3 ধরবো। তো সেখানে যদি ওয়েন্ট থাকতো তো সেক্ষেত্রে B3 কি হতো গন হয়ে যেত, আর গনটা যদি হতো তাহলে নিশ্চয়ই তোমরা আলাদাভাবে বুঝতে পারতে। তোমরা হয়তো মনে করবে যে আমি রিস্ট আছে তাই রিস্ট লিখেছি, নো, এখানে রিস্ট B2 বাট এখানে রিস্ট B3, দেখতে একই রকম কিন্তু প্রয়োগ ভেদে এটার নামটা ভিন্ন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও রিপিট করছি, অ্যাজ সোন অ্যাজ এই অংশটুকু কোনো সেন্টেন্সে দেখলে তুমি যদি সেটাকে নেগেটিভ করতে চাও তাহলে অ্যাজ সোন অ্যাজের পরিবর্তে বসাবে কি নো সোনার হ্যাড, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের উপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে যে অংশটুকু আছে দেয়ার লিখেছি আমি, এই কমার পরিবর্তে এখানে দেন বসিয়েছি, এন্ড দেন ইট স্টার্টেড রেইনিং, যেটা আসলো সেটাই বসে গেছে। নো চেঞ্জ, এখানে কোনো চেঞ্জ হয়নি। সো তোমাকে ভালোভাবে খেয়াল করতে হবে যে কোন কোন পয়েন্টে তোমাকে চেঞ্জ করতে হবে এবং কেন চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে অর্থটা কী দাঁড়ায়। সেকেন্ড এক্সাম্পল যদি আমরা দেখি, এই ধরনের বাক্য সাধারণত তোমরা সচরাচর পেয়ে থাকো না, তবে কখনো কখনো যদি চলে আসে তাহলে কি করবে। ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, এটার একটা প্রবাদ হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়।
এখন মানে where there is a will, যেখানে ইচ্ছা, there is a way, সেখানে উপায়। তার মানে তোমাকে বুঝতে হবে ইচ্ছা ছাড়া তোমার কোনো উপায় হবে না। তো এখন আমরা তাহলে যদি এটাকে নেগেটিভ করি তাহলে কি করতে হবে? এরকম where there যদি থাকে, where there থাকলে প্রথমে where thereটা কি হবে? উঠে যাবে, অর্থাৎ এই whereটা উঠে যাবে, এই thereটাও যদি উঠাই দিতে পারো উঠাই দিবে, এই অংশটুকু আগে লাগবে। there is a way, এখানে লিখব আমি there is no way, কোনো পথ নাই। দেখো there is no way without will, ইচ্ছা ছাড়া কোনো উপায় নেই। there is no way without will, ইচ্ছা ছাড়া কোনো উপায় নেই। আমরা দেখো এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, সেটাকে আমরা কি করেছি? সিম্পল করে ফেলছি, আর সেটা অ্যাফার্মেটিভ হয়ে গেছে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে গেছে। থার্ড যে এক্সাম্পল, থার্ড এক্সাম্পলে যাওয়ার আগে এক্সাম্পল 2 নিয়ে আরেকটু কথা বলে দিই। তোমরা এখানে খেয়াল করো যে দেয়ার দুইটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল। আমি কিন্তু একটা দেয়ার এবং ওয়ার বাদ দিয়েছি, বাট আরেকটা দেয়ার কিন্তু রয়ে গেছে। দেয়ার ইজ নো ওয়ে, মানে এইটুকুকে আমি এটাকে নো করে ফেলেছি, নো করে পরে এই পুরাটুকুর পরিবর্তে এটা বাদ দিয়েছি, এটাও বাদ দিয়েছি, মানে এটাও বাদ, শুধু উইল উইদাউট শব্দটা নিয়ে আসছি। উইদাউট মানে ব্যতীত বা ছাড়া, যেটার পরে আমি এইটা ব্যবহার করেছি। এখন উইলটা ব্যবহার করেছি, উইল অর্থ এখানে ইচ্ছা। তার মানে দ্যার ইজ নো ওয়ে উইদাউট উইল, কোনো উপায় নাই, কোনো পথ নাই তোমার ইচ্ছা শক্তি ছাড়া। এভরি রোজ হ্যাজ থর্নস, প্রত্যেক গোলাপের কাঁটা থাকে। এটা তোমাদের জানা যে কাঁটা ছাড়া গোলাপ হয় না। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কাঁটা ছাড়া যেমন গোলাপ হয় না, তেমনই আমি যদি সাধারণত এভরির নিয়ম তোমরা পড়েছো দেয়ার ইজ নো দিয়ে, আমি এখানে দেয়ার ইজ নো দিব। দেয়ার ইজ নো রোজ, কোনো কি নেই, গোলাপ নেই। উইদাউট থর্নস, অর্থাৎ কাঁটা ছাড়া কোনো গোলাপ নেই। এগুলো হচ্ছে চমৎকারভাবে সলভ করে দেয়। এটা যদি তুমি আরও অন্যভাবে করো যে নো রোজ ইজ ফাউন্ড উইদাউট থর্নস, এটাও হবে। তবে নো রোজ হ্যাজ উইদাউট থর্নস, এটাও হবে। বা দেয়ার ইজ নো রোজ বাট থর্নস, এটাও হবে। তবে এটাই সর্বাধিক সুন্দর এবং সহজেই এটা তুমি চেঞ্জ করতে পারবে। দ্য ওল্ড ম্যান ইজ অনলি অ্যালাইভ, সাধারণত এই অনলি ব্যক্তি বা বস্তুকে মডিফাই করে থাকে, কিন্তু এক্ষেত্রে কাকে মডিফাই করছে সেটা আমরা খুঁজে পাচ্ছি না। কারণ সাধারণত অনলিটা যে ব্যক্তির পূর্বে বসে ওই ব্যক্তিকে মডিফাই করে, যেই বস্তুর পূর্বে বসে সেই বস্তুকে মডিফাই করে, যে সংখ্যার পূর্বে বসে সেই সংখ্যাকে মডিফাই করে। কিন্তু এখানে কোনো সংখ্যার পূর্বে বসে নেই, কোনো ব্যক্তির পূর্বে বসে নেই। অ্যালাইভ শব্দের অর্থ জীবন্ত, মানে বেঁচে আছে এখনও, সেটাই কিন্তু ভার্বের পরে বসছে। তাহলে এই অ্যালাইভ, এই অনলি দ্বারা আমরা কি বুঝবো? ব্যক্তি বুঝবো না বস্তু বুঝবো? সেটা একটু কনফিউজিং। তবে পুরো সেন্টেন্সটা যদি আমরা বারবার পড়ি তাহলে বুঝতে পারবো। দ্য ওল্ড ম্যান ইজ অনলি অ্যালাইভ, এই বৃদ্ধ লোকটি এই একমাত্র জীবিত, মানে ওই বৃদ্ধ লোকটির কথাই বলা হয়েছে। তার মানে একমাত্র বৃদ্ধ লোকটি জীবিত আছে। তাই এক্ষেত্রে অনলিটা অ্যাডভার্বের কাজ করেছে এই সেন্টেন্সের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি অ্যাডভার্ব না, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কাজ করেছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো এইখানেও অনলি থাকলেও সমস্যা নেই, আমরা এখানেই লিখবো যে নান বাট লিখবো, যেহেতু এটা দ্বারাও কি ব্যক্তি কি বোঝাইছে, নান বাট দ্য ওল্ড ম্যান, নান বাট দ্য ওল্ড ম্যান ইজ অ্যালাইভ। তার মানে এই বৃদ্ধ লোকটি ছাড়া আর কেউ বেঁচে নেই।
তো আশা করি বুঝতে পেরেছো ওই অনলির একটাই নিয়ম, সেটা হচ্ছে নান বাট ইউজ করতে হবে অনলির পরিবর্তে। যদি ব্যক্তি বোঝায় নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, সংখ্যা বোঝালে নট লেস দেন, নট মোর দেন। শি ইজ বোথ আ টিচার অ্যান্ড আ সিঙ্গার। তো সে একই সাথে বলা হচ্ছে তার দুইটা গুণ, একটা হচ্ছে সে শিক্ষিকা আর একটা হচ্ছে সে গায়িকা। তো গায়িকা শিক্ষিকা দুজন একই, যেহেতু বোথ ডট ডট অ্যান্ড যদি থাকে তাহলে আমরা সেটাকে নট অনলি বাট অলসো দিয়ে করব। তো শি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আ singer. But also a singer. She is not only a teacher but also a singer. এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, এখানে যে a teacher আছে তার পূর্বে কি আছে, both আছে। তাহলে এই bothটাকে উঠিয়ে আমি not only ইউজ করেছি। আবার এখানে অ্যান্ড আছে, অ্যান্ডের পরে কি আছে, আ সিঙ্গার আছে। তা সিঙ্গারের পূর্বে অ্যান্ডের পরিবর্তে আমি বাট অলসো ইউজ করেছি। সো তোমরা বিষয়টা খেয়াল করো, আমি কোথায় কোন শব্দটাকে উঠিয়ে কোন শব্দটা বসিয়েছি সেটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ, এবং অর্থটা কি হয়েছে। শি ইজ নট অনলি আ টিচার, সে শুধু একজন শিক্ষিকাই নয়, বাট অলসো আ সিঙ্গার, একজন গায়িকাও। তো বিষয়টি এভাবে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে সহজে সুবিধা হবে। আই হ্যাভ নেভার বিন দেয়ার, এটা আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে ইন্টারোগেটিভ করতে হবে। এটা যেহেতু নেগেটিভ আছে, আমরা নেভার লিখেছি, তো নেগেটিভ আছে, তাই আমরা এটাকে কী করবো, ইন্টারোগেটিভ করব। তো ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কয়েকটি বিষয় জরুরি, সেই বিষয়গুলো তো আমরা পরে আসতেছি। এই সেন্টেন্সটাও আমরা পরের সেশনে এক্সপ্লেন করব। তো ইন্টারোগেটিভে কয়েকটা কথা বলে তো তোমরা পরের সেশনে খেয়াল করো। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এখন যেটা দেখাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জিংয়ের নিয়মগুলো অনেকেই পড়েছো, তবে আমি তোমাদের কাছে আরেকটু সহজ করে তুলে ধরার জন্য আজকে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আবার দেখাচ্ছি। আশা করি একটু আগের থেকে অবশ্যই একটু সহজ লাগবে। যদি সহজ লাগে অবশ্যই কমেন্টে গিয়ে লিখবে যে ইতিপূর্বে যতবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের যতগুলো নিয়ম পড়েছো তার চাইতে আজকের ক্লাসের নিয়মগুলো কি সহজ কিনা, তো অবশ্যই কমেন্টে লিখবে। তো আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রে যে মেজর কয়েকটি পয়েন্টস আছে যেগুলি আমরা খুব গুরুত্ব দিয়ে খেয়াল করব, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জ করা আমাদের জন্য কোনো কঠিন কাজ হবে না। তো ফার্স্টলি আমাদের লক্ষ্য করতে হবে এই তিনটি স্টেপ, এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে। একটা হচ্ছে সাবজেক্ট। আমরা ফার্স্টলি কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সেই সাবজেক্টটা নির্ণয় করব, কতটুকু সাবজেক্ট। অনেক সময় অনেক স্টুডেন্টরা, শিক্ষার্থীরা সাবজেক্ট খুঁজে পায় না, যার ফলে সেটাকে ইন্টারোগেটিভ করতেও পারে না, ভুল সাবজেক্টে ইন্টারোগেটিভ করে। এরপরে হচ্ছে ভার্ব। তোমাকে অবশ্যই ভার্বের বিষয়টা খেয়াল রাখতে হবে, ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। আদারওয়াইজ তুমি ভার্বটাকে যদি আইডেন্টিফাই না করতে পারো তাহলে ইন্টারোগেটিভ করতে পারবে না। তো ভার্বের ক্ষেত্রে আসলে দুইটা বিষয় তোমার জানতে হবে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। সাধারণত এই দুইটা কেন জানতে হবে? অক্সিলারি ভার্বটা জানতে হবে এই জন্যই, কারণ অক্সিলারি ভার্বটা জানা থাকলে সেই অক্সিলারি ভার্বটাকেই তুমি সাবজেক্টের সামনে নিয়ে এসে এবং এটার সাথে নট সংক্ষিপ্ত আকারে যোগ করলে এবং বাকি অংশটুকু লিখে দিলেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তোমার চিন্তারও সংক্ষিপ্ত হয়ে গেল, তখন তোমাকে চিন্তা করতে হবে যেটাকে ডু, ডাজ, ডিড এই অক্সিলারি ভার্বের মাধ্যমে নিয়ে এসে তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো বিষয়টা খেয়াল রাখবে, মনে রাখার চেষ্টা করবে। এরপরে আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সাধারণত আমরা চেঞ্জিং সেন্টেন্সে দেখি যে অর্থ ঠিক থাকে, অর্থের পরিবর্তন হয় না। এই জন্য নেগেটিভ ওয়ার্ডস ওই সেন্টেন্সে আছে কি না সেই বিষয়টাও আমার খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো এই তিনটা বিষয় যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তোমার জন্য কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স কঠিন হবে না, এমনকি কোনো ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমার ভুল হবে না। আমি জাস্ট এই
3টা পয়েন্ট দিয়ে আলোচনা করব আজকের এই 5টি বাক্য, এরপরে আরও কিছু বাক্য দিব। তো দেখো, আই হ্যাভ নেভার বিন দেয়ার, এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো যে এক্ষেত্রে মূলত সাবজেক্ট কি আই, এবং এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে হ্যাভ, ভার্ব হচ্ছে হ্যাভ। তো তো আমরা দেখলাম যে হ্যাভ হচ্ছে ভার্ব, এখানে দেখো আরেকটা ভার্ব আছে বিন, তার মানে এখানে বিন একটা ভার্ব, হ্যাভ একটা ভার্ব, তার মানে যেহেতু দুইটা ভার্ব আছে এটা নিঃসন্দেহে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যদি থেকে থাকে তাহলে এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিব, এটা হচ্ছে মূল কথা। সাধারণত ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা যদি আমি লিখি তাহলে তোমার সাবজেক্টের আগে অর্থাৎ ভার্ব, এটা আসলে অক্সিলারি ভার্ব হবে, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর ডট ডট দিয়ে আমি যদি এই দিয়ে দিই তাহলে সেটা মূলত হবে। এখন এই ভার্বটা কি ভার্ব? এই ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বুঝতে হবে। তো আমি এই হ্যাভটাকে কি করলাম, হ্যাভ, যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড, মানে আমাকে চিন্তা করতে হবে 3টা বিষয়। প্রথমত চিন্তা করলাম কি এখানে সাবজেক্ট, সাবজেক্ট কি পেলাম আই, এরপরে চিন্তা করলাম কি ভার্ব, ভার্ব কি পেলাম হ্যাভ, হ্যাভটা কি অক্সিলারি ভার্ব, যেহেতু অক্সিলারি ভার্ব তাহলে কি আমরা অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসতে হবে। এবং নেগেটিভ ওয়ার্ড আছে কি না, হ্যাঁ আছে, নেগেটিভ ওয়ার্ড একটা আছে, কি আছে নেভার। তো নেভার যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে আমাদের কি করতে হবে, আসলে নেগেটিভ ওয়ার্ড থাকলে সেই নেগেটিভটা উঠে যাবে, নেগেটিভ ওয়ার্ডগুলো উঠে যাবে। যেমন এখানে আমি লক্ষ্য করো লিখেছি নো থাকলে এনি হবে, নেভার থাকলে এভার হবে, নাথিং থাকলে এনিথিং হবে, নোবডি থাকলে এনিবডি হবে, নান থাকলে এনিওয়ান হবে। একটু খেয়াল করো, দেখো আমি শুধু এখানে নোটাই কিন্তু চেঞ্জ করেছি, নো নো, অর্থাৎ নানের মধ্যে নানের নান হচ্ছে একটা সংক্ষিপ্ত শব্দ যেটা নো প্লাস ওয়ান এই দুইটাকে যোগ করে হয়েছে নান। তো নো এর জন্য যদি এনি হয় তাহলে ওয়ানটা থেকে যাচ্ছে, তাই হয়ে গেছে এনি ওয়ান। তো বিষয়টা তোমরা আরেকটু খেয়াল করো, আমি নো এর পরিবর্তে এনি লিখেছি, থিং থিং রয়ে গেছে। নো বডির ক্ষেত্রে নো এর জন্য এনি লিখেছি, বডি রয়ে গেছে। তো মূল বিষয় হচ্ছে এটাই যে আমরা নো থাকলে এনি হবে, এটা জানলেই চলে, তারপর আমি এক্সপ্লেইন করে দিলাম তোমরা সহজে যাতে বুঝতে পারো। তো নেভার থাকলে এভার হবে। তো বিষয়টি আমরা এখানে নেভার পাইছি, এভার লিখবো, তাহলে কি এখানে লিখে ফেলবো না, অক্সিলারি ভার্বের পরে কি বসাবো, সাবজেক্ট বসাবো আই, হ্যাভ আই এভার, এরপরে হচ্ছে মূল ভার্ব যেটা আছে সেটাই বসবে, বিন দেয়ার, হ্যাভ আই এভার বিন দেয়ার, অর্থাৎ হ্যাভ আই এভার বিন দেয়ার যে অর্থটা বোঝা যাচ্ছে যে আমি কি কখনো সেখানে গিয়েছি। এখানে বিন অর্থ যাওয়া, মানে গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম গণের কাজ করেছে বিনে, বি মানে অনেক সময় যাওয়া অর্থে প্রকাশ করে। তো আমরা সেকেন্ড এক্সাম্পলে যদি যাই, দেখি এখানে সাবজেক্ট কি শি, ভার্ব কি ইজ, নেগেটিভ ওয়ার্ড আছে নাই, তাহলে নেগেটিভ ওয়ার্ড যেহেতু নাই তার মানে নট বসাইতে হবে আমাদের। তো সেক্ষেত্রে কী করব, তো প্রথমে আমরা সাবজেক্ট যেহেতু খুঁজে পেয়েছি তাহলে পরে ভার্বের ক্ষেত্রে যাই, ভার্বটা যেহেতু পেয়েছি ইজ, ইজটা কি একটা অক্সিলারি ভার্ব। এখন কথা হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা হয়তো বলতে পারো যে এই সেন্টেন্সে তো ভার্বই একটা আছে, কিন্তু সেটা তো মেন ভার্ব, তাহলে এটা আবার কেন অক্সিলারি ভার্ব হিসেবে ধরে নেব। দেখো এই ভার্বের কোনো কাজ হয় নাই, শি ইজ আ গুড গার্ল, সে একটি ভালো মেয়ে। তো সেক্ষেত্রে এই ইজ দ্বারা কোনো কাজ করা বোঝায়নি, এটা কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টকে সংযুক্ত করার জন্য ইজটা ব্যবহৃত হয়েছে, তাই এটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে। কিন্তু আর কোনো ভার্ব নাই হিসেবে এটাকে মেন হিসেবে ধরা হয়, কিন্তু এটার জন্য আমি ডু ডাজ ডিড ব্যবহার করতে পারবো না, যেহেতু এটা নিজেই কি একটা অক্সিলারি। তো তাই আমি এখানে কি করব, ইজ, যেহেতু নট নাই তাহলে নটটাকে সংক্ষেপে লিখবো ইজন্ট, ইজন্ট শি আ গুড গার্ল, ইজন্ট শি আ গুড গার্ল। অবশ্যই মনে রাখবা কোশ্চেন মার্ক ছাড়া তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স কখনোই গ্রান্টেড হবে না, এবং কোশ্চেন মার্ক না দিলে তুমি সেখানে মার্কস পাবে না। শি লাভস ওয়াচিং টিভি, সে টিভি দেখতে ভালোবাসে। তো এক্ষেত্রে দেখো লাভস ভালোবাসে, এটা একটা কাজ হয়েছে, এটা একটা মেইন ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব।
অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব এক্ষেত্রে অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডু ডাজ ডিড আনতে হবে। এখন আমরা কোথায় ডু নিয়ে আসবো, কোথায় ডাজ নিয়ে আসবো এবং কোথায় ডিড ব্যবহার করব, এটা কিন্তু আমাদের জানতে হবে, জানা থাকতে হবে। সাধারণত যদি ভার্বের সাথে এস থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করব। দেখো কমন মিলে গেছে, ভার্বের সাথে কি আছে? এস আছে, তাই আমরা এখানে ডাজ ব্যবহার করব। এস না থাকলে আমরা ডু ব্যবহার করব, আর বি টু থাকলে মানে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে ডিড ব্যবহার করব। তার মানে দেখো তাহলে এই লাভস এটা হচ্ছে এস আছে, তাহলে ডাজ ব্যবহার করব। আমি ডাজটা আগে লিখব, ডাজ যেহেতু নেগেটিভ ওয়ার্ড এখানে নাই তাহলে ডাজেন্ট কি ডাজেন্ট শি লাভ, তখন আর লাভের সাথে এসটা থাকবে না, কারণ এটা বেস ফর্ম হয়ে যাবে। যখন আমি এখানে অক্সিলারি ভার্ব ডাজ ব্যবহার করব তখন এখানে বেস ফর্ম হয়ে যাবে। ডাজ শি লাভ ওয়াচিং টিভি, সে কি টিভি দেখতে ভালোবাসে না? তার মানে এই অর্থটা দাঁড়ালো সে টিভি দেখতে ভালোবাসে। তো নোবডি বিলিভস এ লায়ার, দেখো তোমরা নোবডি নো ওয়ান থাকলে হু বসাইলেই কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যায়, কিন্তু এই যে নিয়মটা, এই একই নিয়মে আমি এটা করতে যাচ্ছি, তাহলে কি করতে পারবো? যে এস আছে তাহলে আমি ডাজ ব্যবহার করব, যেহেতু নো আছে মানে নো উঠে যাবে, হয়ে যাবে কি এনি, তাহলে ডাজ এনিবডি। এখন ডাজ এনিবডি বিলিভসের সাথে এসের জন্য ডাজ ব্যবহার করেছি, তাই এখানে বিলিভ। ডাজ এনিবডি বিলিভ আ লায়ার, কেউ কি একটা মিথ্যাবাদীকে বিশ্বাস করে? তো এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, এক্ষেত্রে যদি আমি হু ব্যবহার করি তাহলে হু ডাজ নট ইউজ করতে হবে, কিন্তু আমি হু ব্যবহার করব না, আমি ওই একই নিয়ম দিয়ে করব। এখানেও কি ভার্বের সাথে এস আছে, তাহলে এখানেও আমি ডাজ ইউজ করলাম, কিন্তু নেগেটিভ ওয়ার্ড নাই, তাই ডাজেন্ট এভরিওয়ান, এক্ষেত্রে এভরিওয়ানই হবে, এক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। ডাজেন্ট এভরিওয়ান ওয়ান্ট টু, অর্থাৎ ওয়ান্ট টু বি হ্যাপি। তাহলে দেখো আমরা শুধু দুইটা নিয়ম দিয়ে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব মেন ভার্বের ক্ষেত্রে দুইটা নিয়ম দিয়ে সবগুলি সেন্টেন্সকে আমরা চেঞ্জ করতে পারছি, এমন চেঞ্জ করা যায় ইজিলি। তো কিন্তু তুমি এটার ক্ষেত্রে আরও দুইটা নিয়ম আছে, সেই নিয়মে তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু যেহেতু আমরা সহজেই হচ্ছে তাহলে আমাদের আর এই দুইটা নিয়ম প্র্যাকটিস করার প্রয়োজন নেই, কারণ যেহেতু আমরা সহজেই একই নিয়মে করতে পারতেছি। তো এই ছিল আমার ক্ষুদ্র প্রয়াস, যেখানে আমি চেষ্টা করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে তোমাদের সহজতর উপায়ে তুলে ধরার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং তোমাদের এই ক্লাসটা অবশ্যই অনেক উপকারে আসবে। পূর্বের চাইতে অবশ্যই তুমি এটা গুরুত্ব দিয়ে দেখবে, যাতে করে পরীক্ষায় কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে সেটা আর তোমার কখনো ভুল না হয়। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।